নমস্কার স্টুডেন্ট, আমি হলাম প্রিয়াঙ্কা। আজ থেকে তোমাদের আমি জিকের ক্লাস করাবো। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, চলো আজকে আমরা প্রথম প্রশ্নে এন্ট্রি করি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে না, ফার্স্ট কোশ্চেন আজকে কিন্তু আমাদের আছে, ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত আমাদের কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? জড়িয়েছিল কার নাম? অপশন নাম্বার সি যাবে আমাদের, সরি, লর্ড রিপন। তাহলে ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে কার নাম জড়িয়েছিল না, লর্ড রিপনের নাম কিন্তু আমাদের জড়িয়েছিল। আচ্ছা, চলো প্রথমে আমরা ইলবার্ট বিল সম্পর্কে জানি। ইলবার্ট বিল কি? এই যে লর্ড রিপন যিনি ভাইসরয় ছিলেন, আচ্ছা লর্ড রিপনের টাইমটা তোমরা দেখে নাও। লর্ড রিপনের টাইমটা 1880 থেকে 1884, 1880 থেকে 1884 পর্যন্ত ছিলেন ভাইসরয় লর্ড রিপন। তো এই যে লর্ড রিপন, তার পরামর্শে একজন আইনি সদস্য যার নাম হচ্ছে কি কোর্টনি ইলবার্ট, তিনি একটা আইনের খসড়া প্রণয়ন করেন। সেই আইনে কি বলা হয় না, আমাদের যে ভারতীয় যারা বিচারক রয়েছেন তারা কিন্তু ইউরোপীয় বিচারকদের মতোই সমতুল্য মর্যাদা এবং ক্ষমতার অধিকারী হবেন। ইলবার্টের যে প্রস্তাব, ইলবার্টের এই প্রস্তাব প্রকাশিত হওয়ার পর কি হয়, এই ইউরোপীয়রাই কিন্তু তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। ঠিক আছে, যাকে আমরা শ্বেতাঙ্গ বিদ্রোহ বলি। ইউরোপীয়রা যখন বিদ্রোহ করতে শুরু করে, ইউরোপীয়দের সেই বিক্ষোভ বা বিদ্রোহ, সেটা শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে কিন্তু পরিচিত। এই যে ইউরোপীয়রা বিদ্রোহ করতে শুরু করে, এই ইউরোপীয়দের বিদ্রোহের সামনে আমাদের যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তার প্রত্যুত্তরে ভারত সভা গড়ে তুললেও শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে কি করতে হয় না, ইউরোপীয়দের কাছে কিন্তু নতি স্বীকার করতে হয়। তো এই ছিল আমাদের ইলবার্ট বিল। ইলবার্ট বিলের সাথে জড়িয়ে ছিল লর্ড রিপন, যার সময়কাল আমরা দেখে নিয়েছি 1880 থেকে 1884। 1880 থেকে 1884 অব্দি লর্ড রিপন ছিল। এবার আমরা লর্ড রিপন সম্পর্কে জানবো, যে এই যে ভাইসরয় আমাদের লর্ড রিপন, তিনি কি কি করেছেন। চলো লর্ড রিপন সম্পর্কে, তিনি কি করে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন, মানে বন্ধ করেন। লর্ড রিপন কি করে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বন্ধ করেন। লর্ড রিপনকে আমরা আর কি নামে জানি? লর্ড রিপন, লর্ড রিপন কিন্তু ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট নামেও পরিচিত ছিল আমাদের লর্ড রিপন। আর কি করা হয়, 1882 সালে কিন্তু তিনি শিক্ষা ক্ষেত্রে কি নিয়ে আসে না, হান্টার কমিশনকে গঠন করে 1882 সালে। তাহলে লর্ড রিপনের ইলবার্ট বিল সম্পর্কে আমরা যেরকম জানলাম, ঠিক তেমনি ভাবে লর্ড রিপন সম্পর্কেও আমরা জানলাম। চলো প্রথমের যে অপশনটা আছে লর্ড কার্জন সম্পর্কে আমরা জানবো। লর্ড কার্জনের সময়কাল ছিল 1899 থেকে 1905 সাল পর্যন্ত। লর্ড রিপনের লর্ড কার্জনের সময়কাল ছিল 1899 থেকে 1905 পর্যন্ত। লর্ড কার্জন কি করেছেন না, লর্ড কার্জনের যদি সম্পর্কে জানতে চাও, তাহলে তিনি 1903 সালে পুসাতে কৃষি গবেষণা একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। 1903 সালে পুসাতে, 1903 সাল, তোমরা কিন্তু এগুলো স্টুডেন্ট খাতায় নোট ডাউন করতে থাকো।
কারণ আমরা শুধু একটা প্রশ্ন করছি এমনটা নয়, একটা প্রশ্নের সাথে জড়িয়ে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা কিন্তু ইলাবোরেট ডেসক্রিপশন পাচ্ছি এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে কিন্তু আমরা আরো অনেক প্রশ্নের উত্তরও কমপ্লিট করে নিচ্ছি। যেমন লর্ড কার্জনের সময়কাল তোমরা এখানে পেলে 1899 থেকে 1905। তিনি 1903 সালে কি করেছেন, পুসাতে একটা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে। আচ্ছা, 1904 সাল যদি আসো, 1904 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তিনি কিন্তু কি করেছেন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করান। কত সালে না, 1904 সালে। কে করান, লর্ড কার্জন। 1905 সাল 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলন হয়। আর তারপর কি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল গঠনের যে মেন যে পরিকল্পনা, এটা কিন্তু প্রথম এসেছিল আমাদের লর্ড কার্জনের মাথাতে। চলো বি নাম্বার অপশনে চলো। বি নাম্বার অপশন আছে কি আমাদের, লর্ড লিটন। লর্ড লিটনের সময়কাল কত, 1876 থেকে 1880 পর্যন্ত আমাদের ছিল লর্ড লিটন। লর্ড রিপন যেরকম 1880 থেকে 1884, লর্ড লিটন কিন্তু আমাদের 1876 থেকে 1880। ঠিক লর্ড লিটনের পরে এসছে লর্ড রিপন। লর্ড রিপনের ক্ষেত্রে আমরা দেখলাম ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি বন্ধ করেন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করান। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইটাকে পাস করান কে, ভার্নাকুলার এটাকে পাস করান আমাদের কিন্তু লর্ড লিটন। ঠিক আছে। আর তিনি কি করেছেন, 1878 সাল, 1800 তোমার হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তো তিনি এটা পাস করান 1878 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে পাস করান লর্ড লিটন 1878। এই 1878 সালে আর তিনি কি করেন, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট নিয়ে আসেন। ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে কি বলা হয়, ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে বলা হয় যে আমাদের যে ভারতীয় সেনা বা যে কোনো ভারতীয়, তারা কিন্তু ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া কোনোভাবে কোনো আর্মস বা অস্ত্রশস্ত্র তাতে হাত দিতে পারবে না। তাহলে লর্ড কার্জন আমরা দেখলাম, লর্ড লিটন দেখলাম, লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের সময়কাল কত, তিনি সবার প্রথম 1844 থেকে তিনি ছিলেন হচ্ছে 1848 পর্যন্ত। 1844 থেকে 1848 পর্যন্ত তিনি ছিলেন। লর্ড হার্ডিঞ্জের সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যদি দেখো, তাহলে সেটা হচ্ছে প্রথম ইঙ্গো যুদ্ধ। ঠিক আছে, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। লর্ড হার্ডিঞ্জের সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন, এবং প্রথম প্রশ্নের চারটা নিয়ে কিন্তু আমরা অনেক ইলাবোরেটলি ডেসক্রাইব করলাম। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। তত্ত্ববোধিনী সভা, এই তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নাম্বার এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কি করে না, 1843 সাল, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে নিয়ে আসে কি, তত্ত্ববোধিনী পত্রিকা। 1843 সালে নিয়ে আসে তত্ত্ববোধিনী পত্রিকা। এই সেই তত্ত্ববোধিনী পত্রিকায় ছিল তত্ত্ববোধিনী সভার হচ্ছে মুখপাত্র।
দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে কি নিয়ে আসে? তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে তত্ত্ববোধিনী সভা যেরকম, ঠিক তেমনি কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা। যদি প্রশ্ন তোমাদের এমন আসে যে তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে সেটারও উত্তর পেয়ে যাচ্ছ, দেবেন্দ্রনাথ ঠাকুর। একটা প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ এমনটা নয়, প্রত্যেকটা উত্তরের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা অপশন নিয়েও আমরা বলছি। তাহলে 1843-এ আছে তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করে, আর সেই তত্ত্ববোধিনী পত্রিকায় কিন্তু তত্ত্ববোধিনী সভার ছিল মুখপাত্র। আর কি, এই 1843 সালেই এই যে তত্ত্ববোধিনী সভা, যেটা কি হয়, রাজা রামমোহন রায়ের তৈরি যে ব্রাহ্ম সমাজ, তার সাথে মিশে যায়, অর্থাৎ এক হয়ে যায়। কেশবচন্দ্র সেনকে যদি দেখো, কেশবচন্দ্র সেন 1858 সালে তিনি কি হয়, রাজা রামমোহন রায়ের তৈরি যে ব্রাহ্ম সমাজ, তাতে তিনি যোগ দেয়। রাজা রামমোহন রায়ের তৈরি যে তোমার ব্রাহ্ম সমাজ, তাতে যোগ দেয়। পরবর্তীকালে 1866-তে তিনি কি করেন, নিজে কিন্তু একটা মানে ওখান থেকে বেরিয়ে যায়, ব্রাহ্ম সমাজ থেকে গিয়ে তিনি ভারতীয় ব্রাহ্ম সমাজ নামে একটা নতুন যে তোমার সমিতি বা সভা, সেটা কিন্তু তিনি তৈরি করেন। প্রশ্ন এমন আসতে পারে, ভারতীয় ব্রাহ্ম সমাজকে তৈরি করেন, তাহলে কিন্তু কেশবচন্দ্র সেন হবে স্টুডেন্ট। আর যদি 1800 তোমার মানে শুধু ব্রাহ্ম সমাজ বলে, তাহলে কিন্তু রাজা রামমোহন রায়। 1866-তে তাহলে তিনি তৈরি করলেন কি, নতুন করে ভারতীয় ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন শুধুই কিন্তু ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, আচ্ছা 1843 সাল, 1853 হলো, 1853 যেমন হলো, 1858, 1866, আরেকটা সাল এখানে লিখে রাখো কেশবচন্দ্র সেনের সাথে, সেটা হচ্ছে 1863। 1863-তে তিনি কি করলেন, 1863-তে কেশবচন্দ্র সেন নিজের একটা বই প্রকাশ করলেন, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। ঠিক আছে, আচ্ছা ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড তাহলে কার লেখা বই? কেশবচন্দ্র সেনের লেখা একটা বই হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। আর তার সাথে তোমরা পয়েন্ট আউট করবে তিনি আর কি করেছেন। কেশবচন্দ্র সেন সম্পর্কে আমরা বলছি, তিনি বামাবোধিনী পত্রিকা, কি পত্রিকা? বামাবোধিনী নামে একটা পত্রিকা কিন্তু প্রকাশ করে। আগের প্রশ্নতেই না, এই প্রশ্নতেই আমরা পেয়েছি দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা, আর 3 নম্বর অপশন থেকে পেলাম কেশবচন্দ্র সেন, তিনি প্রকাশ করেছেন বামাবোধিনী পত্রিকা। এবার রাজা রামমোহন রায় সম্পর্কে যদি আমরা বলি, তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা সকলেই জানি, আধুনিক শিক্ষার যারা প্রথম প্রবক্তা রয়েছেন, তার মধ্যে রাজা রামমোহন রায় হচ্ছে সর্বাগ্রগণ্য। তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে প্রশ্ন অনেক সময় এরকম আসে, আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? আধুনিক শিক্ষার প্রথম প্রবক্তাদের মধ্যে সর্বাগ্রগণ্যকে, তিনি হচ্ছেন আমাদের রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কি করেছিল? সতীদাহ প্রথাকে বন্ধ করার জন্য 1819 সালে নিজেরই যে সাপ্তাহিক পত্রিকা ছিল, যেটি হচ্ছে তোমার সংবাদ কৌমুদী। রাজা রামমোহন রায়ের পত্রিকার নাম কি? রাজা রামমোহন রায়ের পত্রিকার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। এই সংবাদ কৌমুদীর মাধ্যমে তিনি কিন্তু আন্দোলন শুরু করে। সংবাদ কৌমুদীর মাধ্যমে তিনি আন্দোলন শুরু করে। কত সাল? 1819। কিসের বিরুদ্ধে? সতীদাহ প্রথার বিরুদ্ধে। আচ্ছা চলো তারপরের পয়েন্ট দেখি, দি প্রিসেপ্টস অফ জেসাস। দি precepts of Jesus
প্রিসেপ্টস অফ জেসাস কত সাল? 1820 সাল। দি প্রিসেপ্টস অফ জেসাস রাজা রামমোহন রায়ের লেখা একটা বই। আচ্ছা, 1828-এ তিনি কি নিয়ে আসলেন? 1828-এ তিনি নিয়ে আসলেন কিন্তু ব্রাহ্ম সভা। খেয়াল রেখো স্টুডেন্টস, 1828-এ তিনি গড়ে তোলেন। 1828 যদি আরো স্পেসিফাই করে তোমরা বলতে চাও, 1828-এর 20 আগস্ট তিনি কি নিয়ে আসলেন? ব্রাহ্ম সভা বা গঠন করলেন তিনি ব্রাহ্ম সভা, যেটা 1830-এ যার নামটা বদলে গিয়ে হয় কি? ব্রাহ্ম সমাজ। এই যে আমরা আগের প্রশ্নে তৈরি তোমার দেবেন্দ্রনাথ ঠাকুরের যে অপশনটা যখন করছিলাম আমরা, তখন আমরা কিন্তু দেখলাম যে ব্রাহ্ম সমাজ যেটা, সেই ব্রাহ্ম সমাজের সাথে কিন্তু তত্ত্ববোধিনী সভা 1843 সালে মিশে যায়। তো সেই ব্রাহ্ম সমাজ তোমার তৈরি করেছিলেন কে? রাজা রামমোহন রায়। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যেরকম জেনেছি, কেশবচন্দ্র সেন সম্পর্কে আমরা জানলাম, রাজা রামমোহন রায় সম্পর্কে জানলাম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, শিবনাথ শাস্ত্রী সম্পর্কে তোমরা আমাকে জানাও, ঠিক আছে? আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাও। পরের প্রশ্ন দেখো, জাতীয়তাবাদী সংগঠন বা পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি কোনটি? জাতীয়তাবাদী সংগঠন বা পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি কি? সেটি হচ্ছে তোমার অপশন নাম্বার এ, 1870। অপশন নাম্বার এ, 1870। আচ্ছা দেখো স্টুডেন্ট, তাহলে আমাদের তৃতীয় প্রশ্ন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি আমাদের কি হবে? সেটি কিন্তু আমাদের হয়ে যাবে 1870। 1870, ঠিক আছে? তাহলে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা কিন্তু 1870। পরের অপশন দেখো, 1885-তে যদি যাও, এই 1885-তে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885-তে কি হয়? 1885-তে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি গঠিত হয়, ঠিক আছে? তাহলে 1885। আর এই সময় আমাদের তোমার যিনি গভর্নর ছিলেন তিনি কে? ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি যখন তোমাদের গঠিত হয় 1885-তে, তখন কিন্তু আমাদের গভর্নর ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? 1858 যদি দেখো, 1858-তে কি হয়েছিল? লর্ড ক্যানিং ছিল এই সময়কার ভাইসরয়। 1858 সালের লর্ড ক্যানিং ছিল এই সময়কার ভাইসরয়। আর এই সময় কি হয় না, তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা GOI, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। আর এই গভর্নমেন্ট অফ অ্যাক্ট ইন্ডিয়া যখন 1858-তে আসে, সেই সময় কিন্তু ভারতে আমাদের যে কোম্পানির শাসন তার কিন্তু অবসান হয়, ঠিক আছে? ভারতে তার কিন্তু অবসান হয়।
আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, ড্রেন অফ ওয়েলথ। এই ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তাকে না, ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আমাদের দাদাভাই নওরোজি। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তাকে, ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কি না, দাদাভাই নওরোজি কিন্তু একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি প্রথম স্বরাজের দাবি তোলেন। প্রথম স্বরাজের দাবি তোলেন কোথার থেকে তোলেন? 1906 সাল, যেটা আমরা একটু আগের প্রশ্নে করে আসলাম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার বিভিন্ন অধিবেশন হয়। 1906 সালে হয়েছিল অধিবেশনটা কলকাতায়, যেটা কলকাতা অধিবেশন নামেই পরিচিত, যেটা কলকাতা অধিবেশন নামে পরিচিত 1906 সালে। ক্লিয়ার? 1906 সালে হয় কলকাতা অধিবেশন। সেই কলকাতা 1906 সালে হওয়া এই কলকাতা অধিবেশনের প্ল্যাটফর্ম থেকে দাদাভাই নওরোজি কিন্তু প্রথম স্বরাজের দাবি তোলে। প্রশ্ন তোমাদের এমনও আসতে পারে, প্রথম স্বরাজের দাবি তোলে কে? দাদাভাই নওরোজি। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা দাদাভাই নওরোজি। কলকাতা অধিবেশন, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয় সেটা কত সালে হয়? 1906 সালে। আচ্ছা, দাদাভাই নওরোজির লেখা বইটির নাম কি? দাদাভাই নওরোজির লেখা বইটির নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন